সত্যিই কি রাজ্য সরকারের এনআরসি আটকানোর ক্ষমতা রয়েছে? এনআরসি এবং এনপিআর এর মধ্যে ডিফারেন্স কি, না দুটো একই? কিভাবে এনআরসি করা হয়? আপনার কাছে যদি কোনো ডকুমেন্টের অভাব থাকে তাহলে কি আপনি সত্যি দেশ থেকে বিতাড়িত হয়ে যাবেন? পশ্চিমবঙ্গের এনআরসি এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে? বিজেপি গভর্নমেন্ট পশ্চিমবঙ্গে থাকলেও কি এনআরসিটা হতো? এনআরসি সাথে কংগ্রেসের কি রিলেশন রয়েছে? কিভাবে সূত্রপাত হলো এনআরসির? এনআরসি করার পরিকল্পনার পেছনে বিজেপির কি এই মাকসাদ রয়েছে যে ভারতবর্ষে কতজন হিন্দু রয়েছে সেটাকে জানার প্রচেষ্টা? আবার অনেকে বলছে যেটা রিলিজিয়ান ট্রান্সফার করার, যে মুসলিমদের হিন্দুতে কনভার্ট করার জন্যই এনআরসি করার চেষ্টা করা হচ্ছে। কতটা সত্যি এই কথাগুলো? যখন একজন বাইরের দেশের, বাংলাদেশ হতে পারে, সেখান থেকে এসে বয়স কমিয়ে পড়াশোনা করে ওই দেশেও থাকছে, এই দেশেও থাকছে এবং এই দেশে একটা বড় একটা চাকরি পেয়ে জায়গাটা সে দখল করে নিল, তখন কিন্তু সে হিন্দু মুসলিম নয়, একজন ভারতীয় চাকরি খেয়ে নিল। ঠিক এই জায়গাটাতেই কিন্তু ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, মুসলিম ভাইদের ভয় পাওয়ার কোনো জায়গা নেই, হিন্দু ভাইদেরও ভয় পাওয়ার কোনো জায়গা নেই। জায়গাটা হচ্ছে আমি ভারতীয়, আমার দেশে কতজন অনুপ্রবেশকারী রয়েছে যারা ভুয়ো ডকুমেন্টে বা এসে আমার ফেডারেলিজমটাকে নষ্ট করছে বা আমার অধিকারটাকে খণ্ডন করছে, সেটা বোঝার জন্য এই ভিডিওটি পুরোপুরি দেখুন, আপনার কাছে ক্লিয়ার হবে। ইটস নট অ্যাবাউট হিন্দু অ্যান্ড মুসলিম, ইটস অল অ্যাবাউট ইয়োর সিটিজেনশিপ রাইট। করছি, আপনারা সবাই সঙ্গে থাকবেন। এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমরা ডিসকাস করব। অলরেডি সিএ নিয়ে যে ভিডিওটি এই চ্যানেলে রয়েছে, আপনারা তাকে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক মেল, অনেক কমেন্ট এসছে যে এনআরসি নিয়ে কিছু বলুন, এনআরসি সম্বন্ধে সবাইকে জানান। হ্যাঁ, আমিও চাই যে আমার ভিউয়ার্সরা বোকাদের মতন প্রোটেস্ট না করুক, ঘটনার সমস্ত ডিটেলিং জেনে তারপরে নিজের মতামত কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন। আর বেল আইকনটিকে দাবিয়ে দিন আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিন। শুরু করছি এনআরসির পুরো ডিটেলিং। প্রথম কথা যেটা চলে আসছে যে এনআরসি আটকানোর ক্ষমতা সত্যিই কি রাজ্য সরকারের রয়েছে? এনআরসি আটকানোর ক্ষমতা রাজ্য সরকারের কিভাবে রয়েছে, কিভাবে নেই, এটার উত্তর আমি দুটো ভাবে দেব। একবার বলবো হ্যাঁ আছে, আরেকবার বলবো না নেই। কেন এই দুটো বললাম, এটার জন্য ভিডিওটি লাস্টে আপনি দেখুন, লাস্টে আপনি এটার অ্যান্সার পেয়ে যাবেন পুরোপুরি। এবার একটু আমরা ব্যাক করে হিস্ট্রিতে আসছি। এনআরসি কিন্তু প্রথম শুরু করেছিল জওহরলাল নেহেরু। ঠিকই শুনছেন, 1951 সালে, যে বছর ভারতবর্ষে প্রথম সেন্সাস হয়েছিল। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে সেন্সাস কবে কবে হয়, সেন্সাস প্রতি 10 বছর হয়। স্পেশালি যেই সব বছরের মধ্যে এক পিছনে লাগানো থাকে সেখানে সেন্সাস হয়। 1951, 61, 71, 81 এইভাবে চলতে থাকে। এবার কেন করেছিল? কারণ হঠাৎ করে ভারত সরকার এবং জওহরলাল নেহেরু দূরদর্শিতা বুঝেই গেছিল যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ চলে আসছিল ভারতবর্ষে আসাম মারফত, আসাম দিয়ে। এতে আসামেও কিন্তু একটা প্রোটেস্ট এবং কমপ্লেনের সুর এসেছিল। সেই জন্যই তখন নেহেরু এবং লিয়াকাত একটা সমঝোতা হয় যে আমরা সবাইকে ফিরিয়ে দেব না, কিন্তু যারা কোনো রিজন ছাড়াই শুধুমাত্র জমি এবং ইন্ডিয়ান সিটিজেনশিপের জন্য চলে আসছে তাদেরকে আমরা আবার সেই বাংলাদেশে কিন্তু ফিরিয়ে দেব, এরকম একটা সমঝোতা ছিল। এবার তারপরে ঘটনা প্রবাহ অনেক চলেছে। আমরা নেরি সংহারও জানি, আমরা ইন্দিরা গান্ধীর তিনি যে বিল পাশ করেছিলেন বা রাজীব গান্ধী যেটা অ্যাকর্ড, মানে আসাম অ্যাকর্ড আইন সমঝোতা, তারই প্রেক্ষাপটে এই জিনিসগুলো চলেছে। এবং ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কোনো স্টেটে এনআরসি হয়ে থাকে সেটা একমাত্র আসামেই হয়েছে। বলা হয় যে এই যে আসামে আমরা দেখলাম যে সিএ নিয়ে যেটা হলো, বা সেখানটাতে শুধুমাত্র আসামেই এনআরসি করতে 12,000 কোটি টাকা খরচা হয়ে গেছে। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে তাহলে গোটা দেশে হলে কি হবে। কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এনআরসির ফুল ফর্মটা কি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন। এবার আমি চলে আসি, একটা আপনাকে বলেছিলাম এনআরসি আর এনপিআর এক কিনা। দেখুন, এটা দুটো ভাবে উত্তর দেওয়া যায়। যদি আপনি সরকারকে জিজ্ঞেস করেন, মানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে জিজ্ঞেস করেন, তো তারা বলবে যে এনআরসি অ্যান্ড সিএ বলুন, এনপিআর বলুন, এনআরসি আর এনপিআর স্পেশালি দুটো একদম আলাদা। কিন্তু যদি আপনি বিপক্ষদের যতজন রয়েছে, বিপক্ষে যতজন রয়েছে, সে টিএমসি হতে পারে, কংগ্রেস হতে পারে, করে যতজন রয়েছে ইন্ডি জোটের, তাদের সবাইকে যদি জিজ্ঞেস করেন তারা বলবে কিন্তু দুটো একই, একটাই একটার প্রতিফলন। এক্ষেত্রে অবশ্য আমি সরকারের সাথে যেতে পারছি না, কারণ যদি আপনি পুরো রিসার্চ পেপারটাকে দেখেন এনআরসি কি, এনপিআর কি, তাহলে কিন্তু আপনার মনে হবে হ্যাঁ দুটো একই, এটা অ্যাডভান্স, এটা এটার থেকেই বেরিয়ে আসবে। কিভাবে? এটাকে বুঝতে গেলে আপনাকে 2003 সালের যে নিয়মটি বেরিয়েছে সেই আইনটাকে বুঝতে হবে।
অ্যাকচুয়ালি জওহরলাল নেহরুর সময় হয়েছে। তারপরে আমরা জানি এই ন্যাশনাল পপুলেশন রেজিস্টার 2010 সালে এনপিআর করে হচ্ছে ইউপিএ গভর্নমেন্ট, এবং সেই সময় ইউপিএ গভর্নমেন্ট মানুষের কাছে কাউকে কোথাও যেতে হয়নি, বাড়ি বাড়ি গিয়ে 14টা ডিটেলস খালি জিজ্ঞেস করে তার ফর্মে টিক করে দিয়ে দিয়ে চলে এসেছিল যে আপনার বাড়ি কোথায়, আপনি ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, বা নর্মাল কিছু ফর্মে কিছু কোশ্চিন ছিল। 2015 সালে যখন এনডিএ গভর্নমেন্ট এলো তখন তারা সেটাকে আপডেট করে 14+7 মাথায় রাখবেন। 2010 সালে যেটা ছিল এনপিআর এ সেখানে ছিল হচ্ছে 14টা ডিটেলস। 2015 সালে এনডিএ গভর্নমেন্ট এসে সেখানে 7টা ডিটেলস আরো সংযোজন করে। টোটাল নাম্বার অফ ডিটেলস দরকার হয়ে পড়লো হচ্ছে 21টা ডকুমেন্ট, এবং এর জন্য অনেক প্রবলেম হয়েছিল। যদিও ডকুমেন্ট দেখানোর কোনো ব্যাপার কিন্তু কোনো সময় ছিল না, আপনার কাছে যদি থাকে সেটা একটা অপশনাল ছিল। মানে কি কি ডকুমেন্ট এক্সট্রা হয়েছিল আমি আপনাকে বলেই দিচ্ছি। পেরেন্টসের মানে প্রবলেমেটিক ডকুমেন্ট যেগুলো, পেরেন্টসের বার্থ, দেখুন অনেকেরই ধরুন কারো বাড়িতে যাচ্ছেন, তার পেরেন্টস কবে মরে গেছে, তার জন্মস্থান কোথায় ছিল সেটা একটা অ্যাডিশন ছিল। পাসপোর্ট আছে কিনা, থাকলে পরে তার নাম্বারটা অপশনাল আপনি দিতে পারেন। ভোটার আইডি কার্ডের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, মোবাইল ফোন আছে কিনা, আধার কার্ড রয়েছে কিনা, এই সব ডিটেলস কিন্তু এক্সট্রা করে 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 কিন্তু পুরোটাই কিন্তু টিক মার্ক ফর্মের মধ্যে সে এসে ন্যাশনাল পপুলেশন রেজিস্টারে সেটাকে অ্যাড করে দিল। ফাইন, তাহলে এনআরসি দরকার কিলো, এটা কিন্তু আমি বলছি এনপিআর। অ্যাকচুয়ালি এনপিআর আর এনআরসির মধ্যে ডিফারেন্সটা আপনাকে বুঝতে হবে, দুটোর মধ্যে কোথায় আগে বুঝে নিতে হবে, তারপরে লিঙ্কিংটা আমি বোঝাচ্ছি যে কিভাবে এনপিআর এনআরসি হয়ে যাবে। দেখুন, সোজা কথায় যদি আপনি বুঝতে চান, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের পপুলেশন কতটা, মানে আমরা দেখেছি যখন ন্যাশনাল পপুলেশন রেজিস্টার তৈরি হয়, যদি আমি একটা ইউনিভার্সিটির কথা বলি, ক্যালকাটা ইউনিভার্সিটি বা যাদবপুর ইউনিভার্সিটি বা আলিয়া বিশ্ববিদ্যালয়, এই সব জায়গা হলো কোনো ধরুন বহিরাগত কেউ পড়তে এসছে অন্য দেশ থেকে, একদম স্টুডেন্ট ভিসা নিয়ে, স্পেশালি ভুটান হতে পারে, শ্রীলঙ্কা হতে পারে, বা আইআইটি খড়গপুরে হতে পারে, যারা পড়তে আসছে বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ হতে পারে, মায়ানমার হতে পারে। যখন ন্যাশনাল পপুলেশন রেজিস্টার্ড হচ্ছিল তাদেরও কিন্তু যেহেতু তারা 6 মাসের বেশি 2 বছর বা 4 বছরের একটা কোর্সের জন্য রয়েছে, তখন তাদেরও ডিটেলসটা নেওয়া হতো, বাস জানিয়ে দেওয়া হতো যে এই রয়েছে। তার মানে ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে কত পপুলেশন রয়েছে সেটা একটা কাউন্টের মধ্যে চলে আসছে। কিন্তু যদি এনআরসি, সেখানে কিন্তু আলাদা। এনআরসি কিভাবে আলাদা আপনাকে বুঝতে হবে। এনআরসি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, মানে আমি আপনি যারা ভিডিও দেখছেন, যারা আমরা ভারতীয় নাগরিক, তারা তো এনআরসির মধ্যে পড়ছি। এছাড়াও আপনার আমার বন্ধুরা বা চেনাশোনারা যারা ধরুন বাইরে কাজ করতে গেছে, বিদেশে চাকরি করতে গেছে বা পড়াশোনা করতে গেছে, কিন্তু তার পাসপোর্টের মধ্যে রিপাবলিক অফ ইন্ডিয়া লেখা আছে, মানে ভারতীয় পাসপোর্ট সে বহন করে, সেও কিন্তু এনআরসির মধ্যে পড়বে। মানে এনআরসিতে সেও কিন্তু, সিটিজেনরাও এনআরসির মধ্যে আসছে, এবং যারা এনআরআই তারাও কিন্তু ন্যাশনাল সিটিজেন, মানে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনের মধ্যে থাকছে। অ্যাকচুয়ালি যদি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবীর সমস্ত বড় দেশগুলো দেখি, আমেরিকা থেকে শুরু করে সব দেশেরই কিন্তু একটা এনআরসি আছে, এবং সেটাতে আমার মনে হয় না যে কোনো ক্ষতি, যে দেশের সরকার জানতেই পারে যে আমার দেশে কতজন আছে এবং কতজন সিটিজেন রয়েছে। এবং যদি তারা বাইরের দেশ থেকে এসে থাকে, সেক্ষেত্রে যদি তারা থ্রেটনিং এর ইস্যুও থাকতে পারে, যদি সেটা থ্রেটনিং এর ইস্যু না থাকে, তাহলে সেখানে ফরেন ট্রাইব্যুনালস যে অ্যাক্ট রয়েছে সেখানটাতে তাহলে কিছু করে তাদের সেখানটাতে ডিটেনশন হবে বা ধীরে ধীরে প্রসেসিং হবে, সেটা আমি পরে আসছি। কিন্তু জানার অধিকার কিন্তু সরকারের, মানে দায়িত্বশীল সরকার হতে পারে, বা এই মুহূর্তে পৃথিবীর সব দেশেই যদি হয়ে থাকে, তাহলে আমাদের দেশে কেন হবে না, এটা কিন্তু একটা বড় কোশ্চিন মাত্রা রয়েছে। এবার যদি চলে আসি আমি, যে আসামের ঘটনা আর দেশের ঘটনার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। আসামে আমরা জানি এনআরসি করতে গিয়ে 12,000 কোটি টাকা খরচা হয়ে গেছিল। তো সেই সূত্রে বিরোধীরা বলে তাহলে পরে শুধু আসামেই যদি এতটা খরচা, তাহলে দেশে কতটা খরচা হবে। কিন্তু এই ঘটনা আপনাকে দেখতে হবে, আসামটা কিন্তু কনস্টিটিউশনে একটা স্পেশাল প্রভিশনের মধ্যে দিয়ে তার এনআরসি হয়েছিল, অনেকগুলো ক্লজ রয়েছে সেখানটাতে। সেটা নিয়ে যদি আমি ভিডিও করি, সেটা নিয়ে এক্সট্রা অন্য একদিন ভিডিও করা যাবে, যেটাতে পুরো ওটা নিয়ে আসাম অ্যাকর্ড, আসাম মুভমেন্ট নিয়ে ডিসকাস হবে। আজকে আমরা আসছি বর্তমান পরিস্থিতিতে গোটা দেশের যদি এনআরসি হয় তার প্রসেস কি হবে, যেটা 2003-এর অ্যাক্টে স্পষ্ট লেখা আছে। এই নিয়ে এক ফোঁটাও আপনারা কিন্তু বিচলিত হবেন না, হওয়ার কোনো জায়গাই নেই। দেখুন কি লেখা আছে 2003-এ এনআরসিতে, এবং এই এনআরসির যে নিয়মটা সেটা কিন্তু 2003-এর যে অ্যাক্টের কথাটা বলা হয়েছে, তখন কিন্তু এনডিএ এই রুলসটাকে কিন্তু বানিয়েছিল। এবং এনআরসি কারা করে,
এবার আস্তে আস্তে ঘটনাগুলো বুঝুন। যারা সেন্সাস করে তারাই কিন্তু এনআরসি ডকুমেন্ট করবে। কিভাবে এনআরসি ডকুমেন্ট হবে দেখুন, পুরো স্ট্রাকচারটা আপনার কাছে আমি নিয়ে আসছি। যে আমি বললাম যে আগে একটা কথা, যে এক্ষেত্রে আমি বিরোধীদের সাথেই থাকবো যে এনপিআর এবং এনআরসি একই, দুটোর প্রতিফলক। কারণ এনপিআর বা সেন্সাস বলুন বা এনপিআর বলুন, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার থেকে কিন্তু আপনার এনআরসি বেরিয়ে চলে আসবে। এনআরসির জন্য আপনার কাছে এক্সট্রা ডকুমেন্ট বা আপনার বাড়ি বাড়ি গিয়ে তারা কিন্তু এক্সট্রা ভাবে কিছু করবে না, তারা এনপিআরই করবে। কিভাবে দেখুন, 2003-এর রুলসে পুরো স্পষ্টভাবে গভর্নমেন্ট যে আইনটি বানিয়েছে তার মধ্যে পুরোপুরি লেখা আছে। প্রথমে আপনি যে গ্রামে, শহরে, ওয়ার্ডে বসবাস করেন সেখানে একজন থাকবে লোকাল রেজিস্টার। কথাগুলো মাথায় রাখবেন, লোকাল রেজিস্টার। তারপরে আমরা জানি যে একটা গ্রাম, সেখানে একজন লোকাল রেজিস্টার। লোকাল রেজিস্টার বা পঞ্চায়েত হলো, পঞ্চায়েত প্রধান হতে পারে, বা ধরুন আপনি যে জেলায় থাকেন তার একদম লোকাল যে ওয়ার্ডের যে কাউন্সিলর সে। তারপরে থাকছে কি সাব ডিভিশন বা সাব ডিস্ট্রিক্ট রেজিস্টার। সাব ডিস্ট্রিক্ট রেজিস্টার মানে ধরুন 5-6টা লোকাল রেজিস্টার রিপোর্ট করবে সাব ডিস্ট্রিক্ট রেজিস্টারকে। এরপরে যে থাকছে সে হচ্ছে ডিস্ট্রিক্ট রেজিস্টার। এই যে ডিস্ট্রিক্ট রেজিস্টারটা, এখান থেকে কিন্তু ধরুন ডিএম, এই ধরনের পদাধিকারগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট রেজিস্টার। এরা রিপোর্ট কাকে দিচ্ছে? স্টেটের রেজিস্টার। স্টেটের রেজিস্টার কি করছে? ন্যাশনাল যে রেজিস্টার, মানে ন্যাশনাল রেজিস্টার বলতে সরকার বা আমাদের যেটা গৃহমন্ত্রক সেটা নিজেই, তো সেখানটাতে তারা রিপোর্ট করছে এবং সেটা পাবলিশ হচ্ছে। আমি জানি না ঘটনাটা আপনাদের কাছে এত ইজি ভাবে আমি বোঝাতে পেরেছি কিনা। যদি ভালো লাগে ভিডিওতে কিন্তু জানাতে থাকবেন। তার মানে আপনাকে ওই যে প্রথমে আমি শুরু করলাম যে এনআরসিতে 7খানা ডকুমেন্ট আগে, মানে 2010 সালে একটু বলতেই হয়, প্রথমে ছিল 7খানা ডকুমেন্ট। তারপরে 2015 সালে যখন ইউপিএ গভর্নমেন্ট এলো তখন সেটাকে আপডেট করে টোটাল নাম্বার অফ ডকুমেন্ট হয়ে গেল কিন্তু 7টা প্লাস হয়ে 21টা, মানে আগে ছিল 14টা, তারপরে হয়ে গেল 21টা। ওই যে 21টা ডিটেলস আপনার কাছে জেনে এসেছিল সেটা তো গভর্নমেন্টের কাছে রয়েছে বা এই রেজিস্টারের কাছে রয়েছে, লোকাল রেজিস্টারের কাছে। এ কি করবে? এ ওই জিনিসগুলোকে দেখবে, দেখে সেটাকে আপডেট করে দিয়ে দেবে হচ্ছে সাব ডিভিশনাল রেজিস্টারের কাছে বা সাব ডিস্ট্রিক্ট রেজিস্টারের কাছে। এইবার পঞ্চায়েত প্রধান বা লোকাল রেজিস্টার বা ওয়ার্ডের যিনি আছেন তার যদি কোনো ডকুমেন্টে মনে হয় যে ওই কোশ্চেনগুলোর মধ্যে তার মনে হচ্ছে যে না একটু ফিশি ব্যাপার রয়েছে, এর তো ঠিক মিলছে না ব্যাপারগুলো, তখন সে সেটাকে পাশে লিখে দেবে ডিসি, মানে ডাউটফুল কেস বা ডাউটফুল। এই ডাউটফুল লিখে সে সেটাকে দিয়ে দেবে হচ্ছে সাব ডিস্ট্রিক্ট রেজিস্টার। কিন্তু আপনি এই গোটা প্রসেসের মাঝখানে যদি ধরে নিলাম আপনার কাছে ডকুমেন্টের অভাব রয়েছে, আপনি বারবার আত্মপক্ষ কিন্তু বিশ্লেষণ হতে পারে বা আপনি সময় পাবেন আপনার যেটা বলার সেটা সেখানে গিয়ে বলতে। মানে যেগুলো ডাউটফুল হবে, ধরুন রেজিস্টার চেক করছে, চেক করে তার মনে হচ্ছে যে ডকুমেন্টে তখন টিক দেওয়াই ছিল যে এই জিনিস আছে, তার পূর্বপুরুষের নাম বলতে পেরেছে কিনা, তাদের জন্মস্থান বলতে পেরেছে। বেশি দেখছে যেগুলোতে নেগেটিভ হয়ে রয়েছে তাদের, দেখুন লোকাল যে ওয়ার্ডের রয়েছে বা রয়েছে সে মোটামুটি সবাইকে চেনে, বা না চিনলে পরও সে তার বাড়ি গেল বা সে তাকে ডাকলো, ডেকে তাকে কোয়ারি করবে। কোয়ারি করার পরও আপনি যদি, মানে কোয়ারি মানে আর কি, যে তুমি তাহলে ডকুমেন্টগুলো নিয়ে এসে এখানে দেখাও। এবার যদি আপনি দেখাতে পারলেন ভালো, যদি দেখাতে না পারলেন সে ডাউটফুল করে পাঠিয়ে দেবে সাব ডিস্ট্রিক্টকে। সাব ডিস্ট্রিক্ট কি করবে, মানে সেটা কিন্তু পাঠাবে ড্রাফট হিসাবে। সাব ডিস্ট্রিক্ট কি করবে, সেই ড্রাফটটাকে ভেরিফাই করবে। সে আবার যদি তার মনে হয় সে আবার কাউকে ডাকতে পারে যে না এগুলো আমার মনে হচ্ছে ডাউটফুল নয়, এগুলোকে তুমি আবার ক্রস চেক করো, ক্রস চেক করে তারপরে তুমি পাবলিশ করো। পাবলিশ করার পরে ধরুন আপনার মনে হলো যে না আমার নাম কেন নেই, আমার তো হয়েছে এখানটাতে, আমার তো ডকুমেন্ট রয়েছে। এই এনআরসি যারা করতে এসেছিল বা সেন্সাস যারা করতে এসেছিল বা এনপিআর যারা করতে এসেছিল তারাই ডকুমেন্ট, এনআরসির জন্য তো কেউ যাবে না, এনপিআর বা সেন্সাসের লোকেরাই করে নেবে। তো তাদের ডকুমেন্টেশনে আমার কোনো একটা ডকুমেন্ট আমার কাছে আছে কিন্তু সে সেখানটাতে নট অ্যাপ্লিকেবল করে দিয়েছে। আপনি আবার সময় পাবেন, আবার তার কাছে যাবেন, গিয়ে আপনি তাকে ডকুমেন্টেশন সাবমিট করতে পারছেন। এইভাবে পুরো প্রসেসটা কিন্তু প্রতি স্টেপে আপনি ডাক পাবেন যদি আপনার কাছে শর্টেজ অফ ডকুমেন্ট হয় বা কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে। এই করতে করতে যখন ন্যাশনাল রেজিস্টারে গিয়ে পাবলিশ হয়ে যাবে তখন হয়ে গেল। আচ্ছা, এইবার আমি বুঝলাম যে একটা ন্যাশনাল রেজিস্টারে পুরো যখন জিনিসটা পাবলিশ হয়ে গেল, তাহলে পরে সেটা একবার পাবলিশ হয়ে গেলে পরে যেহেতু এখন পুরো জিনিসটা মারফত রয়েছে, মানে ইন্টারনেট মারফত বা পোর্টাল মারফত, আমরা জানি এই মুহূর্তে ভারতবর্ষের ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট সবই কিন্তু অনলাইনে হয়ে যায়। যেহেতু অনলাইনে হয়ে যায় তার মানে সেটা স্টেটের কাছে ডেটাবেসে রয়েছে এবং সেটা সেন্ট্রালও অ্যাক্সেস করে নিতে পারে যদি স্টেটের কাছে সে চায়। তার মানে প্রতি বছর কয়জন করে মারা যাচ্ছে সেই নামগুলো, সেই নাম্বারগুলো এখান থেকে মাইনাস হবে, কতজন প্লাস হচ্ছে, জন্ম হচ্ছে, ওই রেজিস্টারে প্লাস হতে থাকবে। একবার হলেই সেটা আপডেশন হয়ে যাবে। এই হচ্ছে সিস্টেমটা।
এইবার এই আপডেশন হতে হতে কিন্তু আমাদের দেশের একটা রেজিস্টার অফ সিটিজেন মানে ন্যাশনাল রেজিস্টার যেটাকে আমরা বলছি অফ সিটিজেন সেটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে যাবে। এবার আমি চলে আসলাম যে ডকুমেন্ট না থাকলে কি হবে। ডকুমেন্ট না থাকলে পরে আপনি কথা বলুন, কথা বলে যে আমার ডকুমেন্ট মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে প্রবলেমগুলো কোনখানটাতে ফেস করে, পশ্চিমবঙ্গে সুন্দরবন এরিয়া বা অনেক জায়গাতেই আগে বন্যা হতো, অনেক সময় মানুষ বলে বন্যাতে জলে চলে গেছে, ভেসে গেছে, ডকুমেন্ট নেই। সেক্ষেত্রে কে আপনাকে সহায়তা করতে পারে? যে প্রথম ব্যক্তি লোকাল রেজিস্ট্রার সে সেখানে সাপোর্ট দেবে। যদি সেটা দেখা যায় সে সাপোর্ট না দিচ্ছে তাহলে আপনি সাব ডিস্ট্রিক্ট রেজিস্ট্রারের কাছে যাবেন। মানে এইভাবে পুরো প্রসেসটা চলে আসবে। হতেই পারে কারণ আপনাকে যখন যে ডাকবে যদি আপনার কথায় সংযত তার মনে হয় এবং কিছু ডকুমেন্ট দেখার পরে পুরো জিনিসটা, কারণ প্রথম সার্ভে কিন্তু করবে লোকাল, সেখানে কিন্তু আরেকটা জিনিস স্টেট গভর্নমেন্টের লোকই কিন্তু সেন্সাসটা করে, বা এই যে এনপিআর এর যে ডকুমেন্ট কালেকশন মানে ডকুমেন্ট কালেকশন বলা ভুল, যে ডকুমেন্টে যে টিক দিয়ে যাচ্ছে ইনফরমেশন যে কালেক্ট করতে বাড়ি বাড়ি যাবে সেটা কিন্তু স্টেটের লোক, সেন্ট্রালের লোক কিন্তু নয়। তো আপনার চেনাশোনার লোকেরাই যাচ্ছে, তো ওটা হয়ে যাবে, অসুবিধা নেই। একান্তভাবে যদি আপনি কিচ্ছু না থাকে, কোনোভাবে আপনি বলতেই পাচ্ছেন না কিছু একটা, তো সেই জায়গাটা পুরোপুরি রয়েছে। এবার চলে আসি, আমার মনে হয় এনআরসি নিয়ে এনপিআর এর সাথে লিঙ্ক কিভাবে হচ্ছে সেটা নিয়ে আপনি বুঝে গেছেন। এবার চলে আসি দ্য মোস্ট ভাইটাল কোশ্চেন, রাজ্য সরকার কি এনআরসি আটকাতে পারে? এত তো বিক্ষোভ হচ্ছে। আমরা জানি এনআরসি যখন ঘোষণা হয়েছিল যে হবে, কেরালা সবার আগে প্রথম স্টেট যারা নিজেদের বিধানসভাতেই একটা রুল পাস করে নিয়েছিল, এবং তারপরে আস্তে আস্তে অন্য অন্য স্টেটেও সেই জিনিসটা হয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধীদের ক্ষেত্রে মমতা ব্যানার্জি ওয়ান অফ দ্য মুখ, যিনি বলেই যাচ্ছেন আমি হতে দেবো না। তো এটা কি আদৌ সম্ভব? দেখুন, দুটো ভাবে উত্তর আমি আগেও বলেছি, হ্যাঁ এবং না। হ্যাঁ কিভাবে, এবার চলে আসি। হ্যাঁ এইভাবে, যেহেতু এই জিনিসগুলো একদমই লোকাল লেভেল থেকে শুরু করে সাব ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্টের যারা আছে, হতে পারে ডিস্ট্রিক্ট যে রিপ্রেজেন্ট করছে ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার, সে আইএস হলে পরে তার উপর কন্ট্রোল কিন্তু থাকে পুরোপুরি স্টেটের যেহেতু কন্ট্রোল থাকে। আজকে ধরুন সাপোজ কোনো একটা জায়গায়, মেদিনীপুরের ভেতরে কোনো একটা জায়গায় ধরুন ডকুমেন্ট কালেকশনে মানে ডকুমেন্ট ইনফরমেশন নেওয়ার জন্য একজন ব্যক্তি যায়, সে যাচ্ছে তার মতন। সে এবার যদি রাজ্য সরকার তাকে বলে দেয় যে দেখো আমার এই এরিয়াতে তুমি কিন্তু কোনো ডকুমেন্টেশনে যা যা আছে, কারণ ডকুমেন্টেশন তো তোমার ফিল আপ করার ব্যাপার নেই, তুমি ঘাপলা করবে না, তুমি আমার যা আছে লোকজন সবাইকে নিয়েই চলবে এবং সব ভেরিফাই দেখাবে, এইভাবেও জিনিসটার ইস্যু কমপ্লিট হয়ে যেতে পারে উইদাউট এনি কাইন্ড অফ প্রবলেম ছাড়াই। এটা যেমন একদিকে হতে পারে। এবং যে ধরুন সাব ডিভিশন এবং স্টেটের পরে তো ওইখানে যাচ্ছে, তার মানে কি হলো, কেউই তো চায় না, যারা ভারতবর্ষের নাগরিক তারাও তাদের মধ্যে ডকুমেন্টেশন একটা আপনাকে পরিসংখ্যান দিয়ে দিতে পারি। আসামে এনআরসির পরে কি হয়েছে বা সিএ এর পরে আসামে কি হলো ঘটনাটা, আসামে সিএ হলো, সিএ হওয়ার পরে দেখা গেল 19 লাখ লোকের ডকুমেন্টের প্রবলেম, তার মধ্যে তো দেখা গেল 4 লাখ মতন হিন্দুই। তাদেরকে কি বিতাড়িত করেছে বিজেপি গভর্নমেন্ট? একদমই না, কারণ তারপরেরটা কিন্তু স্টপ হয়ে রয়েছে। কারণ এক্ষেত্রে আমারও মনে হয় যে যদি সত্যি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার থাকতো তাহলে পরে এই জায়গাটা কিন্তু অনেক সেন্সিটিভ একটা ইস্যু, কারণ একটা রায়ট, কারণ মানুষকে অ্যাকচুয়ালি ভুল বোঝানো হচ্ছে। বাট এটাও সত্যি কথা, এটাকে পলিটিক্যাল ইস্যু তৈরি করে দেওয়া হচ্ছে, কারণ সব দেশেরই একটা প্রাপ্য অধিকার থাকে যে আমি বানাবো আমার দেশের লোকেরা কে কে রয়েছে তার একটা রেজিস্টার, বড় দেশে এখন রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের অর্থনৈতিক কাঠামো এবং পশ্চিমবঙ্গের চারপাশে যেরকম মানুষজন রয়েছে এবং বাংলাদেশ অধ্যুষিত বর্ডার, যেখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর দিয়ে, মালদা, মুর্শিদাবাদ দিয়ে, বীরভূম দিয়েও প্রচুর জায়গা রয়েছে অ্যাক্সেস করার, সেখানে কিন্তু এই জিনিসটা আমরা জানি প্রচুর ইভেন্ট, মানে আমি একটা কোর্ট বলতেই পারি, কোরা বলে একটা সাইট রয়েছে, সেখানে একজন সার্ভেয়ার তার এক্সপিরিয়েন্স লিখছে যে তখন সে ভোটার কার্ডের যে পার্চিগুলো হয় সেটা বিলি করতে গেছে, সেখানে তখন বলছে যে কোথায়, যে এই নামের লোক আছে, ভাড়াটিয়াকে দিতে গেছে, বলছে না বাড়িওয়ালা তো বাংলাদেশে, কিন্তু 6 মাস ওখানে থাকেন আবার এখানে চলে আসেন। এই জিনিসও কিন্তু হয়ে রয়েছে। এতে আবার একদল মানুষ বলছে যে আমাদের যেটা প্রাপ্য, যেটা সার্বভৌমত্ব, মানে আমার সিএএ নিয়ে কমেন্টের মধ্যে একজন কমেন্ট করেছে যে তারা এসে নিচু ক্লাসে পড়ছে এবং ভারতের সমস্ত ডকুমেন্ট বানিয়ে তারা যখন ভারতে এসে কাজ করছে, আলটিমেটলি একজন ভারতীয় হিসাবে আমার যেটা পাওয়ার সেখানে কিন্তু আমি কম্পিটিটর বাড়িয়ে দিচ্ছি। যেই কমেন্টটা করেছে আমার নামটা মনে নেই, খুব সুন্দর ইস্যুটা আপনি উঠিয়েছেন এবং ইটস আ ফ্যাক্ট। এবং আজকে হিন্দু মুসলিম আপনি ছেড়ে দিন, কারণ আসামে দেখেছি হিন্দুদের ক্ষেত্রে 4 লাখ মতন, সেখানেও কিছু হয়নি। এটা হিন্দু মুসলিম নয়, আমার মুসলিম ভাইরাও যতটা ভারতীয়, হিন্দু ভাইরাও ততটা ভারতীয়। আমরা এনআরসি, এনপিএ ইটস নট অ্যাবাউট হিন্দু অ্যান্ড মুসলিম, ইটস অল অ্যাবাউট ইন্ডিয়ান অর নট। এই জায়গাটাকে আপনাকে
পুরোপুরিভাবে বুঝতে হবে, তাহলেই দেখবেন মাথা ঠান্ডা করে বুঝলে পরে একদম আপনার চোখের সামনে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবেও সরকার সেই জায়গাটাকে হ্যাঁ জায়গায় আসতে পারে। এবার চলে আসে, আমি বলেছিলাম না, কেন না? সাংবিধানিক পরিকাঠামো হিসাবে না। কারণ সেই জন্য আপনাকে বুঝতে হবে আর্টিকেল নাম্বার 365, আর্টিকেল 356 এবং আর্টিকেল 256। এই তিনটে আর্টিকেল যদি আপনি ভালো মতন বোঝেন তাহলে পরে আপনার কাছে পুরো পিকচার ক্লিয়ার হয়ে যাবে যে কোন স্টেট গভর্নমেন্টের অ্যাকচুয়ালি সাংবিধানিকভাবে অধিকারই নেই এনআরসি কে আটকানোর। কারণ যদি না মানে তাহলে পরে সেখানটাতে রাষ্ট্রপতি শাসন পর্যন্ত জারি হতে পারে। যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম এবং সেটা একদমই রুলস হয়ে গেছে, সেটাকে মানতে সে বাধ্য। ইভেন এরকমও করতে পারে রাষ্ট্রপতি শাসন জারি করেও এই অ্যাক্ট চালু করে দিতে পারে। কিন্তু যেহেতু স্টেট এবং সেন্ট্রাল দুটোই একটা পরিকাঠামো, একটা ফেডারেলিজমের মধ্যে দিয়ে চলে, কেউ এই জায়গাটাকে ঘাটাবে না। মানে আজকে এখানে সংখ্যাগরিষ্ঠতা টিএমসির, কোন স্টেটই চাবে না সেন্ট্রালের সাথে সেইভাবে সংঘাতে যেতে। কিন্তু আমাদের দেখতে হবে যে হিন্দু মুসলিম নয়, ভারতীয় কি ভারতীয় নয় সেটা, মানে সত্যি কথা আমার চেনাশোনা এরকম প্রচুর রয়েছে মুসলিম ভাইরা যারা ভারতবর্ষেই জন্ম, ভারতবর্ষেই কর্ম, যখন একজন বাংলাদেশি এসে কাজ করে এখান, সে হিন্দুও হতে পারে, সে মুসলিমও হতে পারে, এখানটাতে এসে এখানকার নাগরিকত্ব নিয়ে সে পড়াশোনা করে বিশাল জায়গায় চলে গেল এবং চাকরি করছে এবং 6 মাস মাঝে মাঝে ওখানেও থাকে এখানেও থাকে, কার জবটা ছিনিয়ে নিল? ভারতীয়, হিন্দু মুসলিম পরের কথা, ভারতীয় জবটা ছড়িয়ে নিল। এই জায়গাটাকে বুঝতে হবে। এটার জন্যই হয়তো প্রচন্ডভাবে দরকার একটা দেশের ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন বানানো। তো প্রস অ্যান্ড কনস সবকিছু আপনাদের সামনে আমি কিন্তু তুলে ধরলাম। কি কি কন্ট্রোভার্সি, ডকুমেন্ট না থাকলে কি হবে, প্রসেসটা একদম সিম্পল। এনপিআর থেকেই এনআরসি বেরিয়ে চলে আসবে, সেন্সাসের থেকেই বেরিয়ে চলে আসবে, এর জন্য আলাদাভাবে কিছু না, এটার জন্য হেডেক নেওয়ার কিছু না। খালি দেশ করতে চাইছে যে একটা রেজিস্টার বানানো হোক, সেই রেজিস্টারে সবার নাম থাকুক। কিন্তু হ্যাঁ, যদি আমি ভোট ব্যাংকের রাজনীতি দেখি, বিজেপি থাকলেও এটা করতো না পশ্চিমবঙ্গে, কারণ পশ্চিমবঙ্গে আমরা জানি অনুপ্রবেশকারী সংখ্যা প্রচুর। কিন্তু সত্যি কি আমরা ভারতীয় হিসাবে বাইরের দেশের লোকদের এতটাই শেল্টার দেব? যদি তারা শেল্টার চায় তো তার জন্য তো সিএ তে নিয়ম রয়েছে, বা সিএ যদি লাগু নাও হয় তাছাড়াও তো দেশের একটা আইন রয়েছে যে 11 বছর থাকলে পরে তোমার হয়ে যাবে, যেটা আমাদের সিএ ভিডিওতে আদনান সামি কিভাবে পেয়েছে পুরোপুরি বলাই রয়েছে। তো এই ছিল এনপিআর এনআরসি নিয়ে পুরো ডিসকাশন। কেমন লাগলো ভিডিওটি জানাবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন, এবং হিন্দু বা মুসলিম ছেড়ে ভারতীয় ভাবে বিবেচনা করবেন যে সত্যি এই দেশে হওয়া উচিত কি উচিত না। আপনাদের কমেন্ট প্রচন্ডভাবে জরুরি। নমস্কার।